নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, বিহার বিজেপি বা এনডিএ হারবেই, হার বাঁচাতে ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে। বিহারে এমনকি 2015-তে যেবার লালু বিরোধী সমস্ত ভোট পড়েছিল বিজেপির দিকে, কারণ সেবারে নীতিশ কুমার লালুর সঙ্গে জোটে ছিলেন, সেবারেও বিজেপি 24% ভোট পেয়েছিল। মানে 25%, 1/4 ভোট বিহারে কোনোদিন বিজেপি পায়নি, কোনোদিন পায়নি। এবার তার কাছে সব থেকে বড় বোঝা হলো নীতিশ কুমার। শারীরিকভাবে অসুস্থ, কি করছেন, সামনে জাতীয় সঙ্গীত বাজছে না, কাওয়ালি, তাই বুঝে উঠতে পারছেন না। অপারেশন সিন্দুরের পরে এক জনসভায় প্রধানমন্ত্রীর হাত ধরে এমন অঙ্গভঙ্গি করছিলেন যাতে আমাদের লাজ লজ্জাহীন প্রধানমন্ত্রীও বিব্রত হচ্ছিলেন। সেই বোঝাকে নামালেও বিজেপিও শেষ, কারণ তাদের কাছে তেজস্বীর বিরুদ্ধে বিকল্প বিশ্বাসযোগ্য কোনো মুখও নেই। এখন ভরসা নতুন দল, প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি কত ভোট কাটবে, কটা আসন পাবে। যদি খুব কম পায় তাহলে বিজেপির কোনো লাভ নেই, আবার বিরাট একটা কিছু পেয়ে গেলে, মানে 12-15% ভোট আর 30 জন বিধায়ক পেলে অবধারিত কেলো। ওদিকে এবারের আরজেডি, কংগ্রেস, বামেদের জোট কিন্তু অনেক 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 বেশি পাকাপোক্ত। গতবারের মানে 2020-তে এনডিএর জোট, তাদের ভোট শতাংশ ছিল 37.26%। আর মহাগঠবন্ধন মানে তেজস্বী, বাম, এবং বাম বলতে মূলত সিপিআইএমএল লিবারেশন এবং কংগ্রেস, তাদের যে জোট, সেই জোটের ভোট ছিল 37.23%। মানে 0.03% ফারাকে সরকার তৈরি করেছিল এনডিএ, একেবারে ফটো ফিনিশ। তারপর পাক্কা 5 বছরের অ্যান্টি ইনকাম্বেন্সি গেছে, নীতিশের জোট ছেড়েছেন, আবার ফিরে এসেছেন। সব মিলিয়ে বিজেপি নেতারা জানেন এক দুরন্ত বিপদ, একটা দুরন্ত ঢেউ তাদের উপরে আছড়ে পড়তে যাচ্ছে। এক ডুবন্ত জাহাজের সাহায্যে যুদ্ধ জয় হবে না। কিন্তু বিহার তো বিজেপির চাই, কারণ বিহার গেলে এরপরে নির্বাচন বাংলাতে, কেরালায়, তামিলনাড়ুতে, সেখানে প্রভাব তো পড়বেই। একে তো অবস্থা খারাপ, আরো খাস্তা হবে। আর বিহার যাওয়া মানে মোদী সরকারের ইকুয়েশন ঘেঁটে যাওয়া। এই মুহূর্তে নীতিশ হেরে গেলে তার দলের সাংসদেরা নতুন সমীকরণের দিকে যেতেই পারেন। সব মিলিয়ে বিজেপির ঘরে বাইরে নানান বিপদ, কারণ এটা বুঝতে হবে তাদের 240, তারা সংখ্যাগরিষ্ঠতার অনেক তলায় আছে। নতএব তারা এক সহজ পদ্ধতিকে বেছে নিয়েছেন, অনুগত ইলেকশন কমিশনকে দিয়ে ভোট খেলাতে নেমে পড়েছেন। সেই খেলাটা নাপতে করতে চাইছে বিজেপি। আর প্রথম দানেই ধরা পড়ে গেছে, বিহারে নতুন ইস্যু যোগ হয়ে গেছে। যেটা ওনারা করতে গিয়েছিলেন সেটা সম্ভবত বুমেরাং হচ্ছে। আমাদের বিজেপি আমাদের ভোট কেড়ে নিতে চায়, এটাই স্লোগান হয়ে দাঁড়িয়েছে। শ্রম কোডের বিরুদ্ধে ভারত বন্ধের ডাক দিয়েছিল ট্রেড ইউনিয়ন, বিভিন্ন ট্রেড ইউনিয়নের একসঙ্গে একটা জোট, তাদের একটা মঞ্চ। কিন্তু বিহারে আদতে ওই যে বন্ধ হয়েছে, সেটা কিন্তু ওই ভোটার তালিকা আর ইলেকশন কমিশনের ফতোয়া জারি নেই। সেই জন্য বন্ধ অত সাকসেসফুল। রাস্তায় প্রচুর লোক নেমেছে, প্রত্যেকেই চিন্তিত যে আমার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, কিন্তু আমি ভোট দিতে পারবো না। এই পারসেপশনটা চারিদিকে ছড়িয়ে গেছে। 2024 সালে চণ্ডীগড় মেয়র নির্বাচন, এটা ঐতিহাসিক ঘটনা ছিল, সবার মনে আছে। সেটা আর কোনো গৌরবজনক কারণে নয়, জালিয়াতি আর জোচ্চুরির জন্য। সেই নির্বাচন সবার মনে থাকবে। ওই নির্বাচনে দেখা গিয়েছিল এক নির্বাচন আধিকারিক অনিল মাসি ভোট গোনার সময় সমস্ত বিরোধী কাউন্সিলরদের ব্যালট পেপারে ইচ্ছে করে কালো দাগ দিয়ে দিয়েছিলেন, যাতে সেগুলোকে পরে বাতিল বলে ঘোষণা করা যায়, যাতে বিজেপি জিতে যায়। জিতেও ছিল, কিন্তু এই ঘটনা অনেকে নজরে আসে, মামলা হয়। পুরো ঘটনাটা ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়, কারণ নির্বাচন কমিশনের নিয়ম মতন সিসিটিভি লাগানোটা বাধ্যতামূলক, সেখানে ধরা পড়েছিল। পরে সুপ্রিম কোর্ট সেই নির্বাচন বাতিল করে দিয়েছিল।
এই একটা ঘটনাই দেখিয়ে দিচ্ছে যে সিসিটিভি ফুটেজ বা নির্বাচনী তথ্য কতটা গুরুত্বপূর্ণ। মজার কথা হলো, ঠিক এই ঘটনার পরেই নির্বাচন কমিশন হঠাৎ করে এমন একটা নিয়ম বদল করে দিলেন, নতুন নিয়ম এলো যাতে এই সব প্রমাণ, মানে সিসিটিভি ইত্যাদির প্রমাণ ভবিষ্যতে আর কোথাও যাতে দেওয়াই না যায়, মানে দেওয়াটা দিতে তারা বাধ্য নয়, এই তারা নিয়মের মধ্যে আনলো। মানে সিসিটিভি ফুটেজ নাকি এতটাই গোপনীয় যা পাবলিককে, যারা অভিযোগ করেছে এমনকি যারা মামলা করেছে সেখানেও দেওয়া যাবে না। মানে না रहेगा বাঁশ না বাজেগা বাঁশুরি। কাজেই যে প্রশ্ন এখন সবার মুখে মুখে তা হলো, নির্বাচন কমিশন কি এখন আর নিরপেক্ষ নেই? কোনোদিনই ছিল না, কিন্তু এখন ব্ল্যাটান্টলি রাস্তায় নেমেছে। নতুন নিয়মে স্বচ্ছতা কি আরো কমছে? মানুষের বিশ্বাস বা ভরসা, যা একটা সময় টিএন সেশন এনেছিলেন, সেই ভরসা বিশ্বাস কি ভেঙে পড়ছে? ওই টিএন সেশনের সময় থেকে ভারতের নির্বাচন কমিশন একসময় দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর মধ্যে একটা হয়ে উঠেছিল। তার আগে কেউ জানতও না যে নির্বাচন কমিশন একটা আছে, কি করে না করে জানা নেই। কিন্তু সেশনের সময় থেকে উনি বলেছিলেন এপিক কার্ড, সবার জন্য ভোটার কার্ড করতে হবে। জ্যোতিবাবু সেই সময় টিএন সেশনকে বলেছিলেন মেগালোম্যানিয়াক। আর এই সেই জুলাই মাস মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছিলেন নো ভোটার কার্ড নো ভোট, নো এপিক কার্ড নো ভোট। যাই হোক, সাম্প্রতিক সময়ে এই নিয়ম পরিবর্তন করে, বিশেষ করে নির্বাচনী আইন 93(2) বদল করে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিরপেক্ষতা একটা বিরাট প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে। এই নিয়মগুলো বলে দেয় যে এইসব বদল আসলে শাসক দলের পক্ষে নির্লজ্জভাবে কাজ করছে। কিভাবে এই নিয়মগুলো বদল হচ্ছে দেখুন। তথ্য লুকোনো হচ্ছে, কমিশনার নিয়োগের পদ্ধতিতে পরিবর্তন করা হচ্ছে, সবটাই করা হচ্ছে নির্বাচনের ফলাফলকে ঘুরিয়ে দেওয়ার জন্য, প্রভাবিত করার জন্য। যার ফলে এক সাংবিধানিক প্রতিষ্ঠান, কনস্টিটিউশনাল একটা ইনস্টিটিউশন, নির্বাচন কমিশনের ওপরে মানুষের বিশ্বাস উঠে যাওয়ার মুখে। আপনি যাকেই ভোট দিন, তা যদি বিজেপির বাক্সে গিয়ে ঢোকে, তাহলে আর ভোট দিয়ে লাভ কি? নির্বাচনের আগেই যদি কে জিতবে সেটা ঠিক হয়ে যায়, তাহলে নির্বাচন এক প্রহসন। আর গণতন্ত্রের নির্বাচন যদি প্রহসন হয়ে ওঠে, তাহলে সেই গণতন্ত্র মূল্যহীন। কথা বুঝতে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স না পড়লেও চলবে। প্রথমে দেখা যাক নিয়ম বদলের তথ্যগুলো কি কি। যে নিয়ম বদলগুলো হচ্ছে আসলে জনগণের কাছে তথ্যের দরজাটা বন্ধ করে দিচ্ছে। আগে নির্বাচন সংক্রান্ত যে কোনো কাগজপত্র, সিসিটিভি ফুটেজ, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট, ভোটার উপস্থিতির হিসেব, সমস্ত কিছু মানুষ চাইলে দেখতে পেত। 2024 সালের ডিসেম্বরে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছিল ইসিআইকে যে এসব তথ্য দিতে হবে। এই রায়ের 10 দিনের মধ্যে সরকার কমিশন মিলে রুল 93/2 আনলো এবং সমস্তটা বদলে দিল। এখন বলা হচ্ছে শুধু যেসব কাগজপত্র নিয়মে নির্দিষ্টভাবে উল্লেখ আছে সেগুলোই দেখা যাবে, বাকি আর কিচ্ছু পাবলিকের নাগালের মধ্যে নেই। মানে সোজা ব্যাপার। অনিল মাসি কালো কালি দিয়ে বিরোধীদের ব্যালট পেপার বাতিল করে দেবে, সিসিটিভিতে সেটা ধরা পড়বে, কিন্তু সেই ফুটেজ কাউকে দেখানোই যাবে না। এর মানে দাঁড়ায় কমিশনের কাছে থাকা সিসিটিভি ফুটেজ বা ভোট কেন্দ্রের রিপোর্ট, যেখানে 2 ঘন্টা অন্তর ভোটার উপস্থিতির হিসেব লেখা থাকে, আর পাওয়া যাবে না। কেন? কমিশন বলছে এত তথ্য দিতে গেলে লোকবলের সমস্যা হয়, বিভ্রান্তি তৈরি হতে পারে। শুনলে হাসি পাওয়াটাই স্বাভাবিক। গণতন্ত্রের স্বচ্ছতা মানেই শুধু আইনগত প্রয়োজন না, এটা নাগরিকের অধিকার, যা বিশ্বাসের ভিত্তি তৈরি করে, গণতন্ত্রের ভিত্তি তৈরি করে। এই আইন বদলে আসলে মানুষের বিশ্বাসের ভিত্তিতে ঘা দেওয়া হচ্ছে। এই সমস্ত নতুন নির্দেশ আর নিয়মের ফলে ধারাবাহিকভাবে গোপনীয়তা বাড়ছে, স্বচ্ছতা কমছে। আদালতের আদেশে 10 দিনের মধ্যে নতুন নিয়ম চলে এলো। কিভাবে, কারা করলো? আসলে এই নিয়ম পরিবর্তন এত দ্রুত হয়েছে যে তাতে সন্দেহ জাগছে। প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এস.ওয়াই. কুরেশি তিনি বলছেন এই গতিতে নিয়ম বদলানো এটা অস্বাভাবিক এবং জনগণের চোখে কমিশনের ভাবমূর্তি এটা নষ্ট করছে। আরো আশ্চর্যের বিষয় হলো এই নিয়ম বদলের আগে কোনো আলোচনা হয়নি, মানুষের মতামত নেওয়া হয়নি, বিরোধী দলের সঙ্গে আলোচনা হয়নি, এমনকি মিডিয়াতে কোনো আলোচনা হয়নি। হঠাৎ এক সকালে হুকুম জারি হয়ে গেল। কমিশন একদিকে ভোটারদের অনিয়মের রিপোর্ট করতে বলেছে, ভোটারদেরকে বলছে কোনো অনিয়ম থাকলে রিপোর্ট করুন। ভোটের আগে অনেকে টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে কমিশন বলছে অনিয়ম থাকলে জানান। অথচ যখন সচেতন নাগরিক নথি চাইছেন তখন কমিশন বলছে এগুলো স্ট্রং রুমে আছে, দেওয়া যাবে না। এই যুক্তি একেবারেই হাস্যকর, কারণ রাজনৈতিক দলকে জানিয়ে স্ট্রং রুম খোলা যেতেই পারে। অনিয়মের খবরে স্ট্রং রুম খোলার উদাহরণ ভুরি ভুরি আছে।
স্বাভাবিকভাবেই এক সময়ে যে নির্বাচন কমিশনের কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না, কেউ জানতো না নির্বাচন কমিশন বলে কিছু আছে, সেই একটা প্রতিষ্ঠান যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা এখন বুঝতে পারছি। সেশন চালু করেছিলেন, এপিক কার্ড, মানুষের বিশ্বাস জন্মেছিল, সেই বিশ্বাস আজকে ভেঙে পড়ছে। কমিশন আগে ছিল একটা খোলা বইয়ের মতন, সবাই জানতো কি হচ্ছে, এখন বিশ্বাস আর নেই। ভোটার উপস্থিত ও ভোটার যে এলো, ভোটার যে ভোট দিল, একমাত্র সরকারি নথি ফর্ম 17C, সেটা এখন আর জনগণের হাতে আসবে না। কমিশন বলেছে এটা শুধু ভোটিং এজেন্টদের দেওয়া হয়, কিন্তু প্রতিটা বুথে বিরোধী দলের এজেন্টই থাকে না। তাহলে এজেন্টকেই ভাগিয়ে দাও, তাহলে ফর্ম 17C থাকবে না। একটা বিধানসভা ভোটে যদি 30টা বুথে এরকম ব্যবস্থা করা যায় যে বিরোধী কোনো এজেন্ট থাকবে না, ব্যাস হয়ে গেল। সেখানে যা ভোট হবে জানে সবাই। ফলে নাগরিকরা নিজেদের কত ভোট দিল সেই সংখ্যাটাই মেলাতে পারছে না। মানুষ ভাবছে হয়তো ভুয়ো ভোট পড়েছে, পরে গুনতির সময় কারচুপি হয়েছে, ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং এই সন্দেহ তো জাগবেই। ভোটার তালিকা নিয়েও কারচুপি হচ্ছে। মহারাষ্ট্রে ভোটের ঠিক আগে 5 মাস আগে 41 লাখ নতুন নাম যোগ হয়েছে, যেখানে আগের 5 বছরে ছিল 31 লাখ। তেলেঙ্গানায় 18তে ভোটের আগে 22 লাখ নাম কাটা হয়। পরে কমিশনের কর্মকর্তা দুঃখ প্রকাশ করার আগে ভোট হয়ে গেছে। নিউজ রিপোর্ট বলছে অনেক আসনে যেখানে শাসক দল জিতেছে, যেখানে গণহারে নাম কাটা হয়েছে। যেমন ফারুকাবাদ 32,000 নাম কাটা হয়েছে, জয়ের ব্যবধান 2700। মেরঠ 60,000 নাম কাটা হয়েছে, জয়ের ব্যবধান 10,000। এই সমস্ত ঘটনা স্পষ্ট করে দেয় ভোটার তালিকা হলো নির্বাচনের সবচেয়ে নরম জায়গা, যেটা বদলে দিয়ে ফলাফল নিয়ন্ত্রণ করা যায়। সেটাই করা হচ্ছে বিহারে। নির্বাচন কমিশনারদের নিয়োগ যেটা, সেখানেও রাজনৈতিক হস্তক্ষেপ। আগের নির্বাচন কমিশনের বাছাইয়ের যে কমিটি, সেখানে 3 জন থাকতেন। প্রধান বিচারপতি থাকতেন, একজন থাকতেন বিরোধী দলনেতা, অর্থাৎ সংসদে বিরোধী দলনেতা, আর একজন হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী। তাহলে 3 জন হলেন, একজন বিচারপতি, একজন বিরোধী দলনেতা, একজন প্রধানমন্ত্রী। এখন সেখানে প্রধান বিচারপতিকে বলে যে আপনি যান, কেটে পড়ুন। সেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে বসানো হয়েছে, মানে 2-1 হয়েই গেল। তাহলে কি কমিটির ডিসিশন নেবে? তার মানে সরকারি দল যা ঠিক করবে সেটাই হবে। রেফারিকে খেলোয়াড় নিজেই বেছে নিতে, খেলোয়াড় বলছে আমি রেফারিকে বেছে নেব। এবারে সুপ্রিম কোর্ট সংবিধানের যা করছে, সুপ্রিম কোর্ট এই যে বাঁচানোর জন্য সংবিধানের যে ধারাগুলো, সংবিধানের যে গণতান্ত্রিক অধিকারগুলো মানুষের কাছে আছে, সেই অধিকার মানুষের কাছ থেকে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টকে, সেটা দেখতে হবে। কমিশন যদি নিরপেক্ষ না থাকে তাহলে জনগণ বিশ্বাস করবে না নির্বাচন ঠিক করে হচ্ছে। গণতন্ত্রের ভিত নড়ে যাচ্ছে, নিয়ম দ্রুত বদলে ফেলা, গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখা, ভোটার তালিকায় কারচুপি, কমিশনের বাছাইয়ে শাসক দলের নিয়ন্ত্রণ, সব মিলিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, স্বচ্ছতা আজ প্রশ্নের মুখে। আর যদি নির্বাচন কমিশনের ওপর বিশ্বাস না থাকে, তাহলে ভোটের ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হবে। বিহারের পরিস্থিতিটা শুধু প্রশাসনিক বিষয় নয়, এটা একটা সুদূর প্রসারী রাজনৈতিক পরিকল্পনা, একটা পলিটিক্যাল প্ল্যানিং, যার পেছনে আছে বিজেপি এবং তাদের শরিক এনডিএ জোট। ওই যে আগেই বললাম, তারা বুঝতে পেরেছে 2014 সালের লোকসভা নির্বাচনের পরে, 24-এর লোকসভা নির্বাচনের পরে এবার তাদের অবস্থা কিন্তু ভালো নয়। জনগণের মধ্যে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ, বিরোধীদের শক্তিশালী জোট, সব মিলিয়ে তারা বিহারে অন্তত বিরাট চাপের মুখে। তাই তারা ভোটের লড়াইয়ে নামার আগেই খেলার নিয়মটাকে বদলে দিচ্ছে, ভোটার তালিকাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন কমিশন একটা নতুন ন্যাকামো শুরু করেছে, বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এতদিন ধরে যারা ভোট দিয়ে এলেন, 5টা 7টা 10টা ভোট যারা দিয়ে এসছেন, তারা নাকি ভোটারই নন। কি কাণ্ড! এই প্রক্রিয়ায় রাজ্যের প্রায় 4.74 কোটি ভোটার, মোট ভোটারের 60% নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তাদের, যে আপনি নাগরিক, যারা 10 বছর ধরে ভোট দিয়েছে। 2003 সালের ভোটার তালিকায় নাম না থাকলে এখন জন্ম সনদ, স্কুলের ছাড়পত্র, জমির দলিল, সরকারি নাগরিকত্বের পত্র, পাসপোর্ট, এই সমস্ত নথি জোগাড় করে দেখাতে হবে। শহরে জোগাড় করতে পারবে না, গ্রামে তো আরো অসম্ভব। বিশেষ করে যারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যারা অভিবাসী শ্রমিক, যারা মাইগ্রেন্ট লেবার, যাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, তাদের পক্ষেই কাগজ জোগাড় করা অসম্ভব। কারা বাদ পড়বে?
এক ভুলের আড়ালে সুদূর প্রসারী উদ্দেশ্য এই নতুন কৌশলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন মুসলিম, দলিত, আদিবাসী এবং দরিদ্র শ্রেণীর মানুষেরা। বিহারের প্রচুর মাইগ্রেন্ট লেবার, তারা কাজের জন্য রাজ্যের বাইরে থাকেন, ফলে তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকে না। এর ফলে তারা প্রমাণের অভাবে তালিকা থেকে বাদ পড়বেন। এটা কোনো সাধারণ প্রশাসনিক ভুল না, এটা একটা পরিকল্পিত, সুসংগঠিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। এনডিএ জোট জানে বিহারে মুসলিম ভোট ব্যাংক বিরোধী জোট ইন্ডিয়ার দিকেই যাবে। এর পাশাপাশি উচ্চবর্ণ বিরোধী ক্ষোভ এবং এনডিএ শরিকদের দলগুলোর মধ্যে ফাটল বাড়ছে। এই অবস্থায় অস্বস্তিকর ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচনের ফল নিজেদের দিকে নিয়ন্ত্রণে রাখার তারা একমাত্র উপায় বলে মনে করছে, এবং সেটাই করছে। নির্বাচন কমিশন দাবি করেছে যে তারা কেবল ভুয়ো নাম বাদ দিচ্ছে, মৃতদের নাম সরাচ্ছে, নতুন ভোটারদের তালিকাতে নিয়ে আসছে। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড, আইডি, শ্রমিক কার্ড, এমনকি নির্বাচন কমিশনের নিজস্ব আইডি, সেটাও এখন আর নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা হচ্ছে না। বিষয়টা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে কমিশন নিজেই নিজেদের তৈরি ভোটার কার্ডকে বাতিল বলে ঘোষণা করছে। এটা কেবল প্রশাসনিক গোলমাল নয়, এটা সরাসরি নাগরিকদের অধিকার অস্বীকার করার চেষ্টা। প্রশ্ন উঠছে, যদি ভোটার আইডি যদি যথেষ্ট না হয়, তাহলে আগের নির্বাচনের বৈধতা মানুষ কিভাবে আস্থা রাখবে? ধরুন 2015-তে যারা ভোট দিয়েছিল, 2020-তে যারা ভোট দিয়েছিল, তারা আজকে ভোটার নয়, তারা নাগরিকই নয়। কমিশনের ভূমিকা এখন আর শুধু ভোটার তালিকা পর্যালোচনার মধ্যে সীমাবদ্ধ নেই, তারা এখন নাগরিকত্ব যাচাইয়ের দায়িত্ব নিতে চাইছে। নাম হচ্ছে গিয়ে ইলেকশন কমিশন, তারা এখন সিটিজেনশিপ দেখতে চাইছে। এই কাজটা মূলত বিচার বিভাগ, নির্দিষ্ট ট্রাইব্যুনালের দায়িত্ব। আর এই ঘটনাটা বিপজ্জনক নজির তৈরি করছে, যেখানে নির্বাচনের আগে নাগরিকত্ব প্রমাণ না করতে পারলে ভোটাধিকার চলে যাবে। 2005 সালে আসামে এরকম একটা চেষ্টা করা হয়েছিল। তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ভোটারদের বাদ দেওয়ার আগে যথাযথ নোটিশ দিতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। বিহারে এখন যা হচ্ছে তা একরকম বিচারবিহীন এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, সেখানে কোনো রকম আইনি ভিত্তি, সাংবিধানিক তদারকি নেই। এই পুরো প্রক্রিয়াটা নির্বাচনের মুখে বর্ষাকালে শুরু করা হয়েছে। বর্ষায় বিহারের বিশাল এলাকায় বন্যা ডুবে থাকে, আর অধিকাংশ মাইগ্রেন্ট লেবার তখন রাজ্যের বাইরে থাকে। মাত্র 30 দিনের সময়সীমা দেওয়া হয়েছে, যার ফলে ভোটারদের জন্য সব কাগজপত্র এনে দাঁড় করানো অসম্ভব। এবং জেনে রাখুন, এটা নিছক প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা একটা পরিকল্পিত কৌশল, যা বারবার করে বোঝানোর চেষ্টা করছি। পরিবেশ, সময়, অন্যান্য শর্ত এমনভাবে সাজানো হয়েছে যাতে নির্দিষ্ট জনগোষ্ঠী, নির্দিষ্ট জাতির লোক, নির্দিষ্ট ধর্মের লোক ভোট না দিতে পারে। জাতীয় পর্যায়ে একটা ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা অনেকের মাথায় আছে। এই বিহারের মডেল শুধু বিহারে থেমে থাকবে না। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ঘোষণা করেছে যে একই ব্যাপার অসম, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গে এটাই করা হয়। যদি এই মডেল সারা দেশে চালু হয়, তাহলে পুরো নির্বাচনী ব্যবস্থা এক ভয়ঙ্কর কাগজপত্র নির্ভর একটা জায়গা হয়ে যাবে, যার শিকার হবে দরিদ্র, সংখ্যালঘু, প্রান্তিক মানুষ। নির্বাচন কমিশনকে দিয়ে এরা এনআরসি করতে চাইছে। এটা এক ধরনের সাইলেন্ট জেরিম্যান্ডারিং, মানচিত্র বদল নয়, মানুষকেই বাদ দিয়ে গণতান্ত্রিক ভারসাম্যটাকে বদলে দেওয়া, তাকে জেরিম্যান্ডারিং বলে। এটা একটা সাইলেন্ট জেরিম্যান্ডারিং চলছে। বিজেপি, এনডিএ জোট জানে যে এই মুহূর্তে জনগণের সমর্থন তাদের সঙ্গে নেই, নির্বাচন ফল তাদের পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই আগে থেকে তারা ভোটার সংখ্যা বদলে তালিকা থেকে বিরোধী ভোট কেটে দেওয়ার চেষ্টা করছে। এটা নির্বাচন জেতার পরিকল্পনা নয়, এটা গণতান্ত্রিক যে নৈতিক ভিত্তি, যে মরাল স্ট্রেংথ গণতন্ত্র, সেটাকে ধ্বংস করা হচ্ছে। আর সেটা গণতন্ত্রের জন্য ভয়াবহ সংকেত। যেটা আসার কথা সেটা হলো সুপ্রিম কোর্ট এই খেলায় সামিল হননি। তারা সব জানিয়ে দিয়েছেন যে আধার কার্ড, এপিক কার্ড মানে ভোটার কার্ড, রেশন কার্ড থাকলেই সে ভোটার। এবার সেই আইনি লড়াইটাকে মাটিতে নিয়ে যেতে হবে। নির্বাচনের অধিকার এই প্রথম নির্বাচনে ভোট দেবার অধিকার দেশের কোনো অঙ্গরাজ্যের নির্বাচনের ইস্যু হয়ে গেল। এটাই সবচেয়ে নতুন ব্যাপার, এটাই সবচেয়ে বড় ব্যাপার। ভাবতে থাকুন, কারণ আর কদিন পরে আমাদের রাজ্যেও সেই নির্বাচনের অধিকারটাই 1 নম্বর ইস্যু হয়ে দাঁড়াবে। ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।